শান্তিনিকেতনে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে গেছি, এদিকে ভবও রেডি হয়ে গেছে। রুমটা আজকে আমাদের ছেড়ে দিতে হবে, একদিনের জন্য আমরা বুক করেছিলাম। একই হোটেলের আমরা অন্য কটেজ বুক করেছি, সেটা তোমাদের পরে ভিডিওতে দেখাবো। সকাল সকাল আমরা সমস্ত লাগেজ গুছিয়ে রিসেপশনে রেখে দিয়েছি, কারণ চেক ইন টাইম সকাল 11টা থেকে। তো আমরা সমস্ত লাগেজ রিসেপশনে রেখে সকালবেলা বেরিয়ে পড়লাম। টোটো দাদা আজকে আমাদের সারা 8টা দিন ঘোরাবে, আর তার জন্য চার্জ নিচ্ছে 1200 টাকা করে। তোমরা যদি গাইড নাও খুব ভালো কথা, যদি গাইড নাও টোটো দাদারা কিন্তু সমস্তটাই গাইড করে করে যায়। প্রথমেই আজকে যাচ্ছি আমরা বিশ্বভারতী ক্যাম্পাসে, মিউজিয়ামে আর কি, যার জন্য 100 টাকা করে টিকিট নেয়। আর এটা খোলে সকাল 10টা থেকে 4:30 অবধি এটা খোলা থাকে, আর স্টুডেন্টদের জন্য নিয়ে থাকে 10 টাকা করে। আমি আর বাবা দুজনেই চলে পৌঁছে গেছি মিউজিয়ামের ভিতরে। তবে এখানে কোনো ফোন অ্যালাউ করে না, ফোন কাছেই থাকতে পারে, কিন্তু সেটা সুইচ অফ অথবা সাইলেন্ট করে রাখতে হবে। কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি করা চলবে না। মিউজিয়ামের ভিতরে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। নোবেল দেখতে পেয়েছি, যেটা মডেল হিসেবে রাখা হয়েছে। দেশ বিদেশ থেকে বিভিন্ন উপহার উনি পেয়েছেন রবি ঠাকুর, সেইগুলো দেখতে পেয়েছি। ওনার ব্যবহৃত করা বিভিন্ন জিনিসপত্র দেখতে পেয়েছি। সব কিছু ওখান থেকে দেখে আসার পর মিউজিয়াম থেকে বেরিয়ে এসে বাইরেটাতে দেখতে পেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সেই গাড়ি, যেটা সবাই দেখতে আসে, বারবার দেখে। আমরাও দেখেছি, অনেক ছবি ভিডিও প্রত্যেকেই করছে, আমরাও ব্যতিক্রম নয়। সুযোগের সদ্ব্যবহার করে সেগুলো করে ফেললাম। আমার বাইরে প্রচুর পরিমাণে ভাস্কর্য রয়েছে, তো সেইগুলো আমরা প্রত্যেকটাই দেখেছি। ভীষণ সুন্দর লাগছে দেখতে। রামকিঙ্কর বেজের একটা ভাস্কর্য রয়েছে, যেখানে আদিবাসী সম্প্রদায়, এই যে এই ভাস্কর্যটা আদিবাসী সম্প্রদায়, যাযাবর সম্প্রদায়ের আর কি তুলে ধরেছে জীবনযাত্রাটা। আর এটাও হচ্ছে রামকিঙ্কর বেজের শেষ ভাস্কর্য, যেখানে মানে তৈরি করেছে আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে 5টা বাড়ি করেছিলেন: কোণার্ক, পুনশ্চ, শ্যামলী, উদয়ন আর উদীচী। এই উদয়নে উনি থাকতেন, তবে এখন এই বাড়িগুলো সমস্তই বন্ধ, কিছু আর ভেতরে মানুষকে মানে ঢুকতে দেয় না। তারপরে আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে আসার পরে একদম বাইরে দেখতে পেলাম শান্তিনিকেতন ভবন, যেখানে বাইরে কাউকে ঢুকতে দিচ্ছে না, গেট দেওয়া আছে, সিকিউরিটি আছে। আমরা বাইরে থেকে দেখে আসার পর বেরিয়ে গেলাম। কিছুটা আসার পর দেখতে পেলাম ছাতিমতলা, যাকে কেন্দ্র করে শান্তিনিকেতনের সৃষ্টি হয়েছে। আগে যখন যে পুরনো ছাতিম গাছ দুটো ছিল সেটা মারা গেছে, তারপরে আরও 2টো ছাতিম গাছ রাখা হয়েছে। আর ওইখানে দেখো মানে বেশ সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তারপরে দেখতে পেলাম পুরনো মেলার মাঠ, যেখানে আগে মেলা বসতো, কিন্তু এখন মেলা বসে কিনা আমরা জানি না। গাইড যদি নাও এখানে তো খুবই ভালো, আর যদি নাও তাও টোটো দাদারা কিন্তু বেশ অনেকটাই বলে বলে যায়। তারপরেই দেখতে পেলাম তালধ্বজ। এই তাল গাছকে কেন্দ্র করেই কিন্তু লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এই তাল গাছকে কেন্দ্র করে একটা মাটির ছাউনি কুড়ে ঘর করেছেন, খড়ের ছাউনি দিয়ে। তারপরেই দেখতে পেলাম এখানে একটা ঘর, উপাসনা ঘর বা ধ্যান ঘর বা কাজ ঘর বলে পরিচিত, যেই ঘরটা দেখতে কিন্তু বাইরে থেকে ভীষণ সুন্দর, তবে ভেতরে অ্যালাউ করছেন না। তারপরেই যেটা দেখতে পেলাম বট গাছের ঝুড়ি, যা সহজ পাঠের বইতে কিন্তু আমরা প্রত্যেকেই পড়েছি। আর এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। বট গাছের এই ঝুড়িগুলো সহজ পাঠের প্রথম কভার পেজটাই কিন্তু আঁকা ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম সৃজনশিল্পী গ্রাম যাওয়ার জন্য। রাস্তায় যেতে যে অনেক কিছু দেখালো দাদা, টোটো দাদাই অনেক কিছু বলে বলে নিয়ে গেল, যেটা আমরা জানতাম না, আমাদেরকে দেখালো। এটাও দেখালো যে এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, অর্থনীতিবিদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচী নাম, বাড়িটির নাম প্রতীচী। এটা দেখার পরে আমরা আবার এগিয়ে পড়লাম, চলেই এলাম সৃজনশিল্পী গ্রামে। সৃজনশিল্পী গ্রামে ঢোকার জন্য টিকিট লাগবে, তার জন্য দরকার 30 টাকা করে। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা, এবং টাইমিং হচ্ছে 9:30 থেকে 4:30 বা 5টা অবধি হয়তো টাইমিং। আর 30 টাকা করে টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকে গেলাম, এবং ভিতরে ঢুকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে। পুরো গ্রাম বাংলাকে তুলে ধরেছে। আর ঢুকেই দেখলাম একটা বুদ্ধ স্ট্যাচু, দেখে তো একদম মনটা খুশ হয়ে গেল। সৃজনশিল্পী গ্রামেও সোনাঝুরি হাটের মতন ছোটোখাটো এরকম দোকান রয়েছে, যেখানে টি শার্টে বিভিন্ন কিছু লেখা আছে, পোশাক আশাক আছে, কুর্তি আছে, শোপিস আছে, অনেক কিছু আছে, কিনতে পারো। আরেকটা মজার জিনিস দেখা, এই দেখো টিন দিয়ে বানিয়েছে দুর্গা ঠাকুর। আমি তো প্রথমে ভাবতেই পারিনি বা বুঝতেও পারিনি, কিছুটা কাছে আসার পর দেখতে পাচ্ছি এটা টিন দিয়ে বানিয়েছে দুর্গা ঠাকুরের মধ্যে। কি সুন্দর না? আর সৃজনশিল্পী গ্রামে তোমরা যদি আসো, আমি কথা দিয়ে বলছি, কোনোদিন কল্পনাও করিনি এমন জিনিস বানিয়ে রেখেছে, এত সুন্দর। শান্তিনিকেতন আর বাউল গান একে অপরের সঙ্গে সংযুক্ত, মানে একে অপরের পরিপূরক বলা যায়। চলো একটা শুনে নেওয়া যাক বাউল গান সৃজনশিল্পী গ্রামে। গান
শুনে আসার পর বেশ কিছুটা আমরা এগিয়ে চলে এসেছি। এইখানে সৃজনশিল্পী গ্রামে বিভিন্ন রাজ্যে সেখানকার সংস্কৃতি, সেখানকার পোশাক আশাক, সেখানকার মানব জীবন, জীবনযাত্রা, চালচিত্র সমস্ত কিছু ডেমো করে করে দেখানো হয়েছে। এক একটা ঘর করে করে নিকোবর আছে, আন্দামান আছে, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, মণিপুর, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সমস্ত রাজ্যর এখানে বেশিরভাগটাই এখানে ডেমো করে করে যতটা পেরেছে করেছে এবং খুব সুন্দর করে সাজানো গোছানো, প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। এবং তার মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এটা আমরা এখন এসেছি আন্দামানে। তারপরে এসেছিলাম আমরা ত্রিপুরাতে। ত্রিপুরায় ঢুকে তাই ত্রিপুরার ভিতরটায় তো রুমের ভিতরটায় ঢুকেছি। সেখানকার কালচার, সেখানকার আসবাবপত্র, সেখানকার পোশাক আশাক সমস্তটা কিছু, সেখানকার গান, সংস্কৃতি সবটা তুলে ধরেছে। সবথেকে আমার বেশি ভালো লেগেছিল মণিপুরের যে এই যে জামা কাপড়গুলো এবং ওদের যে এত সৌন্দর্য, এত দেখতে সুন্দর, মানে ছেলেই বলো মেয়েই বলো, মেয়েদের যে পোশাক আশাক, বিবাহ, যে এই যে নাচ গান সমস্ত যে কালচারটা ধরেছে এত মিষ্টি লাগছে দেখতে। সবথেকে আমি বলছি সবথেকে আমার সুন্দর লেগেছে এখানে মণিপুরের এই ডিজাইনগুলো, মানে এখানে কালচারটা দেখতে। তবে এইগুলো দেখার পরে আমরা আবার বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পরেই এসেছিলাম আমরা বিভিন্ন আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা দেখে এসেছি। তারপরে এসেছি আসামে। তবে আসামের ভিতরটাতে আমাদের দেখা হয়নি। তেমনি যা আমরা এসেছি মেঘ ভাঙা বৃষ্টি, এত বৃষ্টি কল্পনা করতে পারবো না। চারিদিকটা দেখতেই পাচ্ছ কীরকম ভিজে গেছে। একটু মানে একটা জায়গায় যাচ্ছি, তারপরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। লাস্ট যখন আমরা সিকিমে গেছি, সিকিমটা দেখতে গেছি, এটা বিহার ছিল। বিহারে আমরা ভেতরে ঢুকিনি। সিকিমে যখন আমরা পৌঁছেছি, সিকিমের ভিতরে ঢুকলাম, মেঘ ভাঙা তেমনি বৃষ্টি। এখানেই আমাদের 20 থেকে 25 মিনিট নষ্ট হয়েছে। আমরা আর এখান থেকে বেরোতে পারিনি, ছাতাগুলো রেখে দিয়েছি টোটোর মধ্যেই, যার জন্য আমরা বেরোতেও পারিনি আর দেখতেও পারিনি। তারপর যা একটু বৃষ্টিটা কমেছে, আমরা ওখান থেকে বেরিয়ে আসার পরে উড়িষ্যা দেখেছি। উড়িষ্যা দেখার পর ওয়েস্ট বেঙ্গল দেখেছি। সেগুলো আর ভিতরে গিয়ে কিছুই আমাদের আর দেখা হয়নি। সময়টা অনেকটা পেরিয়ে গেছে, যার জন্য অনেক বেলাও হয়ে গেছে, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি। তো আমরা সেইগুলোকে পেরিয়ে আসার পরে আর আমরা প্রত্যেকটা মানে ঘরের ভিতরে ঢুকে দেখিনি, বাইরে থেকে দেখে যাচ্ছি। আর উপরের দিকে দেখা যাচ্ছে যে ভগবান যদি বৃষ্টিটা কমিয়ে দাও, এত বৃষ্টি দেখতে পাচ্ছ, পুরো জল জমে গেছে। তেমনি ছাতা না নিয়ে আসার পর প্রচুর পরিমাণে আমরা ভুগেছি। রাস্তা দিয়ে যেতে যেতে যেই সমস্ত চিত্রগুলো দেখতে পেলাম সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। সৃজনশিল্পী গ্রাম থেকে বেরিয়ে পড়ে আমরা দুপুরবেলা লাঞ্চের জন্য চলে গেছি রেস্তোরাঁতে। সেখানে গিয়ে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি। এই দুপুরবেলার খাওয়া দাওয়া এখানে সারার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আমারকুটি শোরুমে যাওয়ার জন্য। আমারকুটি শোরুমে তোমরা অনেক কিছু ন্যায্য মূল্যে এবং সেখানকার লোকাল মানুষদের হাতের কাছে সমস্ত ব্যাগ থেকে শোপিস থেকে সবটা পেয়ে যাবে। অনেক কিছু জিনিসপত্র কিনেছি, সেটা পরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কী কিনেছি। তারপর আমরা চলে গেলাম প্রকৃতি ভবনে। যদিও আমাদের ঢোকা হয়নি, তবে এখানে এন্ট্রি ফিসও খুব বেশি নয়, 40 টাকার করে অনেক কিছু তোমরা দেখতে পাবে, জানতে পারবে, অনেক অজানা কিছু শিখতেও পারবে, জানতেও পারবে, দেখতেও পারবে। আমাদের সময় হয়নি, শর্ট টাইম ছিল বলে। তবে তোমরা যদি কেউ এসে থাকো এখানে শান্তিনিকেতনে, অবশ্যই এসো প্রকৃতি ভবন দেখো। প্রকৃতি ভবনের সামনেটা আমরা বেশ কিছুক্ষণ দেখে, ভিতরে তো ঢুকিনি, বাইরে থেকে যতটা দেখতে পেয়েছি, ভিডিও করতে পেরেছি, তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম। এরপর এখান থেকে চলে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট বা শনিবারের হাট বলা হয়ে থাকে। আগে শুধু শনিবারই বসতো, তবে এখন প্রত্যেক দিনই, সপ্তাহের প্রত্যেক দিনই বসে। শুধু বুধবার দিন কিন্তু এই হাটটি বন্ধ থাকে। আর এখানে গান বাজানো ভীষণ ভালো লাগছে। একটা মজার জিনিস দেখলাম জানো, আমরা রাত শুকিয়ে বকুলদানার বীজে শুকিয়ে সেগুলো দিয়ে পেঙ্গুইন, পেঁচা আর কাঁকড়া তৈরি করেছে। 20 টাকা, 30 টাকা, 50 টাকা। আমিও একটা নিয়েছি। সোনাঝুরি হাটে অনেকে অনেক কিছু কিনেওছে, কাপড় জামা থেকে, ব্যাগ থেকে, শোপিস থেকে, শাড়ি, কুর্তি, অনেক কিছু কিনেছে। তবে আমি বিশেষ কিছু কিনিনি, দেখতে ভীষণ ভালো লাগছে। আমি নাইবা কিনলাম, তবে এগুলো ন্যায্য মূল্য অনেক কিছু পেয়ে যাবে। এখানকার লোকাল মানুষজনই সব হাতে করে এগুলো তৈরি করে। আমি কিছু কিনিনি, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সোনাঝুরি হাট এবং বাউল গান মিস করো না। চলো একটা শুনে নেওয়া যাক বাউল গান, আবারও একটা বাউল গান শোনা যাক। বাউল গান শোনার পর বেশ কিছুটা সময় আরও একটু ঘুরে দেখলাম চারিদিকটা, সমস্ত দোকানপাট ভালোভাবে দেখলাম। দেখার পরে আরও যেটা চোখে পড়লো, এখানে শোপিস, জামা কাপড়। বেশ কিছুক্ষণ সোনাঝুরি হাটে এইসব দেখার পরেই চোখে পড়লো এখানকার নাচ, যেটা সব থেকে আকর্ষণীয়, খুব সুন্দর লাগে। চলো দেখা যাক একটা। সোনাঝুরি হাটে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম টোটো করে আবার শালবনের উদ্দেশ্যে। শালবন এসে সত্যি মানে মনটা ভরে গেছে। এত সুন্দর ফাঁকা এবং সুন্দর,
অসংখ্য শালবন, সারি সারি শালবন, গুণে শেষ করতে পারবে না। আর ভীষণ সুন্দর, ছবি তোলার জন্য তো অপূর্ব, সময় কাটানোর জন্য নিঃসন্দেহ দারুণ, ভীষণ ভালো লাগবে। তোমরা যদি এসে থাকো শালবনে একবার ভিজিট করো, শালবনটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে, খুব আকর্ষণীয় একটা জায়গা এবং নিস্তব্ধ, নিরিবিলি, শান্তির কারণে এই বিশেষত্বটা এটা, নিরিবিলি, শান্ত, মন শান্তি রাখার জায়গা এবং গাছ, প্রচুর প্রচুর গাছ। এখানে যে বাড়ি ঘরগুলো আছে না, বাড়ি ঘরে এক একজনের বাড়িতে প্রচুর প্রচুর করে গাছ, এত শান্তি, এত নিরিবিলি, অপূর্ব সুন্দর। এক একটা বাড়ি এক একটা বাড়ির থেকে আলাদা, ভীষণ সুন্দর সুন্দর বাড়ি, মন ভরে গেছে দেখতে। লাস্ট আমরা যেখানে গেলাম সেটা হচ্ছে কোপাই নদী। এই কোপাই নদীর ব্রিজটায় চলে এসেছি। এই কোপাই নদীকে কেন্দ্র করেই রবি ঠাকুর লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে একেবারে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। যদিও আমরা বৈশাখ মাসে আসিনি, শ্রাবণ মাসে এবং বৃষ্টিতে ভালো জল হয়েছে, নদীর জলের পরিমাণটা দেখতে পাচ্ছ, স্রোতটাও দেখতে পাচ্ছ কতটা পরিমাণে নদীর জল একেবারে ডগডগ হয়েছে। যদি বৈশাখ মাসে আসতাম তাহলে হয়তো কবিতার সাথে মিশে যেত। আর এই নদীর জল দেখে মন প্রাণ একবার উচ্ছ্বাসিত হয়ে গেছে, কতটা স্রোত দেখো জলের। তবে মাঝে মাঝে জায়গায় কিছু কিছু জায়গায় আর কি জলটা কম আছে হয়তো, বেশ ভালো লাগছে। জলটা যেহেতু আছে আরও বেশি আনন্দ লাগছে যে এসে অন্তত জলটা ফাঁকা পাইনি বা নদীটা একেবারেই শুকনো ফাঁকা দেখিনি, যেটা বৈশাখ মাসে হয়তো একদম চড়া পড়ে যায়, বালি পড়ে যায়, যেরকম হয়ে যায়। শান্তিনিকেতনের দ্বিতীয় দিনে লাস্ট স্পট ছিল আমাদের এই কোপাই নদী। কোপাই নদী ফাইনালি আমাদের দেখা হয়ে গেছে এবং ভীষণ ভালো লেগেছে। টোটো দাদা অপেক্ষা করছে, এবার আমরা বাড়ির দিকে রওনা করবো, রিসর্টের দিকে রওনা করবো। রাস্তায় যেতে যেতে অসম্ভব সুন্দর সুন্দর সব, চারিদিকে সবুজে ভরা, সবুজ এমনিতেও সুন্দর, সবারই ভালো লাগে। আমরা রিসর্টে পৌঁছেই গিয়েছি। রিসর্টে পৌঁছে গিয়ে আমরা আর সেই রুমটাতে থাকছি না, এইবার আমরা আজকের কটেজে থাকবো। সেই ভিডিও আমি তোমাদের সাথে পরে একটা ছোট ব্লগ করে আমি শেয়ার করে দেবো। ভিডিওটা এই কটেজেই থাকবো আমরা। তো এসে আমরা সুইমিং পুলে বেশ কিছুটা সময় কাটিয়েছি, স্নান করেছি। তারপর রাত্রিবেলা বেশ 9টা সাড়ে 9টার দিক করে আমরা খাওয়ারের জন্য রিসর্টের যে রেস্তোরাঁ রয়েছে তার ভিতরে গেছি। আজকে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে। আমি শান্তিনিকেতন থেকে কী কী কেনাকাটি করেছি সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। আর আজকে যে নতুন কটেজটাতে থাকছি সেটা ভীষণ সুন্দর, সেটা যদি দেখতে হয় আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, এই শান্তিনিকেতনের ভিডিওগুলো। সেটাও আমি তোমাদেরকে একটা পরে ভিডিও করে, মানে ব্লগ করে, ছোটো ভিডিও করে সেটা দেখিয়ে দেবো। রাত্রিবেলা আজকে আমরা বিশেষ কিছু আর নিইনি, শুক্তো খেয়েছি আর কাতলা মাছের কালিয়া নিয়েছি। দুজনেরই ভীষণ পছন্দ শুক্তো, আমার এবং ভবর দুজনের ভীষণ পছন্দের একটা খাবার শুক্তো। তো শুক্তো নিয়েছি আর কাতলা কালিয়া নিয়েছি। শান্তিনিকেতনের দ্বিতীয় দিনটা আমাদের বেশ সুন্দর কাটলো। শান্তিনিকেতনে আরও অনেক গল্প আছে যা তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো, দেখো ভালো লাগবে। আর অবশ্যই যেখানেই যাই ঘুরতে যাও না কেন শান্তিনিকেতনে একবার এসো, বিশেষ করে ছোটো বাচ্চাদের তো অবশ্যই নিয়ে আসা উচিত, সমস্ত কিছু দেখানো উচিত। তো আজকের মতন চলো, টাটা।